বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তখন আমার মাত্র ১৯ বছর বয়স। এমনিতেই আমি ক্লাসের অন্য মেয়েদের থেকে বেশ সুন্দরী, তার উপর এই বয়সেই আমাকে অন্য মেয়েদের থেকে বড় দেখা যেত। অনেকদিন থেকেই বুঝতে পারছিলাম আমার দাদু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতেন। আমি শাড়ি পরতে ভালোবাসি, তাই ওই বয়স থেকেই ছুটির দিনে বাড়িতে থাকলে মাঝে মাঝে শখ করে শাড়ি পরতাম। একদিন দুপুরে বাড়িতে মা বাবার অনুপস্থিতিতে দাদুকে ভাত বেড়ে দিয়ে ওনার থালায় তরকারিটা যখন দিতে যাব, হঠাৎ লক্ষ্য করলাম খেতে খেতে দাদুর চোখ আটকে আছে। আমি ঘুরে দাঁড়াতেই দাদু সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে নিল। দাদুর কাছে পরে শুনেছিলাম, ওই দিনই দাদু স্থির করে ফেলেছিলেন, নাতনি হয় হোক, কিন্তু দাদু তার ইচ্ছা পূরণের কথা আমাকে জানাবেন। দিনটা ছিল শারদ অষ্টমী। মা বাবা আর ভাই সকালবেলা গাড়ি নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে। আমি সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে যাব বলে মা বাবার সঙ্গে যাইনি। সকালে স্নান সেরে আমি একটা লাল পাড় হলুদ শাড়ি পরে গিয়েছিলাম পাড়ার পুজো প্যান্ডেলে। ফিরে এসে দেখি দাদু আমাদের ছোট্ট বাগানটায় বসে খবরের কাগজ পড়ছেন। আমি বাগানের ফুলগাছগুলো থেকে কিছু ফুল তুলছি ঠাকুর ঘরে নিয়ে যাব বলে। দাদু এমনিতেই আমাকে দেখলেই মুগ্ধ হয়। আজ আমাকে হলদে লাল পাড় হলুদ শাড়িতে আরও বেশি অপরূপা করে তুলেছিল। ফুল তোলা শেষ করে আমি মৃদু হেসে দাদুকে বললাম, দাদু, তুমি চা খেয়েছ? দাদু বলল, কি না রে, চা করা হয়নি এখনো। আমি বলি, আচ্ছা দাঁড়াও, আমি ফুলগুলো রেখে এসে তোমায় চা করে এনে দিচ্ছি। দাদু সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলেন। আমি ফুলগুলো ঠাকুর ঘরে রেখে ফিরছিলাম একতলায় রান্নাঘরে যাব বলে। সিঁড়ির মুখেই দোতলার ড্রয়িং রুম। ড্রয়িং রুমের দিকে আসতেই হঠাৎ করে দাদুকে দেখে চমকে উঠলাম আমি। কোনো কিছু বুঝে উঠবার আগেই দাদু কি এক সুখের আশায় অদ্ভুত আচরণ করতে লাগলেন। আমি কিছু বলবার চেষ্টা করতেই দাদু বলল, চুপ, আজ আমাকে কিছু বলবি না। ঘণ্টাখানেক পর সিঁড়ি দিয়ে একতলায় নেমে গেলেন। দুপুরে বাবা-মা ভাই ফিরে এলো, কিন্তু দাদুর সঙ্গে একই টেবিলে বসে আর খেতে আর ইচ্ছা করছিল না। সেদিন রাতে আমার চোখে ঘুম নেই। এমনিতে আমি কম কথা বলি, আজ সারাদিন যেন নিশ্চুপ হয়ে গিয়েছি। ভাইয়ের সাথে কথা বলতেও আমার কেমন বোধ করছে। তাই মনের কষ্ট মনে লুকিয়ে রেখে এ কথা কাউকে বলতে পারলাম না। দেখতে দেখতে এরপর ৩-৪ সপ্তাহ কেটে গিয়েছে। আমি নিজেকে আশ্বস্ত করছি কথাগুলো মন থেকে মুছে ফেলার জন্য। বিগত কয়েকদিনে কিছুটা সফলও হয়েছি এই মনে করে যে, যাক, যা হওয়ার হয়ে গিয়েছে, জীবনে তো কত দুর্ঘটনা ঘটে যায়। আশা করি আমার ভবিষ্যৎ জীবনে কোনো প্রভাব পড়বে না। কিন্তু মনে করলেই কি আর মুক্তি মেলে? আজ সকালটা অনেক বেশি ফুরফুরে লাগছিল। আমার মনও আজ যেন অনেক বেশি কষ্টমুক্ত। প্রতিদিনের মতো আজও স্কুলে গেলাম। আজ স্কুলের লাঞ্চ ব্রেকের সময় আমার ৪-৫ জন বান্ধবী আর আমি লাঞ্চ করছিলাম। হঠাৎ আমার এক বান্ধবী বলল, এই, তোরা একটা জিনিস দেখবি? আমরা সমস্বরে বলে উঠলাম, কি জিনিস রে? ও বলল, কাল দাদার ল্যাপটপ থেকে জোগাড় করেছি কয়েকটা দারুণ মুভি। তোদের প্রত্যেকের ফোনে পাঠিয়ে দিচ্ছি। বাড়ি গিয়ে দেখিস। আমার সেদিনের কথাটা কেন জানি না মনে পড়ে গেল। আমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে আনমনা হয়ে চুপ করে গেলাম। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আমি দোতলায় আমার পড়ার ঘরে পড়তে গেলাম। আমি ছোটবেলা থেকে দাদুর কাছে ঘুমাতাম। বাবা মা এ নিয়ে কখনো আমায় কিছু বলেনি। কারণ আমি ছোটবেলা থেকেই দাদুর কাছে কাছে ছিলাম, এটা বাবা মা জানত, বড়বেলাতেও সেই অভ্যাস যায়নি। কিন্তু এই কয়েকদিন রাতে পড়ার নাম করে দোতলায় আমার পড়ার ঘরেই ঘুমাচ্ছি। বিছানায় বসে পড়তে পড়তে কি মনে হতে ব্যাগ থেকে মোবাইলটা বের করে গানের ফোল্ডারগুলো সার্চ করতে করতে হঠাৎ সামনে বান্ধবীর পাঠিয়ে দেওয়া মুভিগুলো চোখে পড়ল। আনমনা হয়েই একটা মুভি চালিয়ে ফেললাম। কিন্তু হঠাৎ আবার সেদিনের কথা মনে আসায় হঠাৎ যেন বাস্তবের মাটিতে ফিরে এলাম। তাড়াতাড়ি মুভি বন্ধ করে শুয়ে পড়লাম। কিন্তু কিছুতেই ঘুমোতে পারছিলাম না আমি। শত চেষ্টা করেও ঘুম আসছিল না আমার। বাধ্য হয়ে উঠে পড়লাম আমি। ফ্রিজ থেকে একটা জলের বোতল বের করে গলা ভেজালাম। তারপর হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে এসে বুক শেলফের দিকে এগিয়ে গেলাম আমি। যদি কোনো গল্পের বই নিয়ে পড়তে পড়তে ঘুম আসে। বুক সেলফ থেকে একটা বই টেনে নিলাম আমি। সেলফের পাশেই একতলায় যাওয়ার সিঁড়ি, আর সিঁড়ির পাশেই দাদুর ঘর। জানলায় চোখ পড়ল। এই জানলা দিয়ে বাড়ির পাশের আলো ঝলমলে রাস্তাটা পরিষ্কার দেখা যায়। এক দৃষ্টিতে তাকিয়েছিলাম সেদিকে। দেখতে পাচ্ছিলাম আলো জ্বালিয়ে দূরপাল্লার ট্রাকগুলি রাস্তার উপর দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে। এদিকে আমার মনটা সিঁড়ির পাশের ঘরটায় যাওয়ার জন্য যেন আমাকে হাতছানি দিচ্ছে।
মুখ ঘুরিয়ে একবার তাকিয়ে দেখলাম একতলায় নেমে যাওয়ার সিঁড়িটার দিকে। আমি কি যেন ভাবলাম, ভালো মন্দের দ্বন্দ্বে সব ভালো যেন পিছতে পিছতে মিলিয়ে যাচ্ছে বহু দূরে। আমি সেলফে গল্পের বইটা রেখে দিই। পরনে আমার একটা সবুজ শাড়ি। আমি আস্তে আস্তে নিচে নেমে আসি। রাত বেশি না হলেও প্রায় 12টা। চারিদিক নিঝুম হয়ে আছে। বাগান থেকে ঝিঝি পোকার অনবরত ডাক ভেসে আসছে। আমি বিবেচনা শক্তি হারিয়ে ফেলে দাদুর ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। তারপর দাদুর বিছানার সামনে এসে দাঁড়াই। ঘরের দরজা খোলার মৃদু আওয়াজে দাদুও ততক্ষণে বিছানা থেকে উঠে দাঁড়িয়েছেন। ঘরের পাশের রাস্তার উজ্জ্বল আলোয় ঘরটা আধো আলো অন্ধকারে যেন এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। দাদু আজ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না। মৃদু আলোয় দেখতে পায় তার নাতনি বর্ষা নিজে এসে দাঁড়িয়ে আছে। তারপর কি হলো আমার আর মনে নেই। বাস্তবে ফিরলাম কতক্ষণে তাও মনে নেই। তারপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে দোতলায় পড়ার ঘরে চলে যাই। তখন কোনো কিছু ভাববার মতো পরিস্থিতি নেই আমার। ঘড়িতে দেখি রাত 3টা বাজে। আমি আর দেরি না করে বালিশে মুখ গুজে ঘুমিয়ে পড়ি। আমাদের বাড়ির মাসি দাদুর অত্যন্ত অনুগত এবং দাদুকে নিজের দাদার মতোই ভালোবাসতেন। ওনার নাম ছিল উর্মি, আমি ওনাকে দিদা বলে ডাকতাম। উনিই আমাকে একরকম বড় করেছেন, তাই আমার সঙ্গে ওনার বয়সের পার্থক্য থাকলেও উনি আমার কাছে বন্ধুর মতো ছিলেন। একদিন দিদা হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর দাদু কি তোকে কিছু বলেছে? আমি চমকে উঠে বললাম, কই না তো, কি আবার বলবে? দিদা বলল, দেখ, আমার কাছে লুকাস না। আমিও তো একটা মেয়ে, সব বুঝি। 2-3 সপ্তাহ ধরে দেখছি তুই তোর দাদুর সামনে যেতে চাস না। আমি ধীরে ধীরে প্রথম থেকে সব কথা বললাম দিদাকে। তখনও জানি না যে দিদার এসবই আসলে নাটক। উনি ইতিমধ্যেই দাদুর কাছে সব কিছু শুনেছেন এবং দাদুই ওনাকে আমার কাছে পাঠিয়েছেন। সব শুনে দিদা বলল, তাহলে দাদুকে তোর ভালো লেগেছে? দিদার মুখে এরকম কথা শুনে আমি লাল হয়ে গেলাম। দিদা বলল, আমি দেখছি কি করা যায়। শোনো, পরের সপ্তাহে বুধবার তোর মা তোর ভাইকে নিয়ে বাপের বাড়ি যাবে। ফিরতে দেরি হবে। আর পরীক্ষা এসে যাচ্ছে, এত স্কুলে যেতে হবে না। পারলে শেষের ক্লাসগুলো না করেই চলে আসবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই করব। আমার স্কুল থেকে আমাদের বাড়ি খুব বেশি দূরে নয়। শেষের কয়েকটা ক্লাস না করেই স্কুল থেকে বেরিয়ে এসেছি। এদিকে আজ আবার প্রিটেস্ট পরীক্ষার খাতা দিয়েছে। খুব একটা ভালো রেজাল্ট হয়নি। তাই মনটা একটু খারাপ ছিল। কিন্তু দিদা যত তাড়াতাড়ি সম্ভব আজ বাড়ি ফিরতে বলেছে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। বাড়ি পৌঁছতে দিদা এসে দরজা খুলে দিল। দিদা বলল, তোর ভবিষ্যৎ নিরাপদ হবে, তোর ভালোর জন্যই বলছি রে। আমি বলে উঠলাম, দিদা, গত 1 সপ্তাহ ধরে তুমি সেই একই কথা বুঝিয়ে যাচ্ছ। দিদা বল, হয়েছে? অত বুঝে কাজ নেই তোমার। বলতে বলতে দিদা আর আমি দাদুর ঘরের দরজায় চলে এসেছি। দিদা দরজায় টোকা দিতেই দরজা খুলে দাঁড়াল দাদু। তারপরে ভারী গলায় বলে উঠলেন, কি রে, আমার কাছে তো আর আসিসি না। আজ হঠাৎ আমার ঘরে কি মনে করে? হঠাৎ দিদা বলে উঠল, পরীক্ষার পড়াশোনার জন্য ব্যস্ত ছিল তো। আজ রেজাল্ট বের হতেই তোমাকে রেজাল্ট জানাতে এসেছে। দাদু হাসতে হাসতে বললেন, মিথ্যে বলিস না, সবকিছু বাড়িয়ে বলা তোর একটা অভ্যাস হয়ে গিয়েছে দেখছি। ও এমনিতেই আমার ঘরের দিকে পা বাড়ায় না, সারাদিন উপরতলায় উঠে আছে। তা তোর রেজাল্ট কেমন হলো? দুজনের হাসাহাসিতে, কথাবার্তায় আমি কিছুটা স্বাভাবিকতায় ফিরে এলাম। বলে উঠলাম, আমাকে দিয়ে মনে হয় পড়াশোনা হবে না দাদু। দাদু খানিকটা রাগ দেখিয়ে বলল, পড়াশোনা হবে না তো কি হবে? পড়াশোনা না হলে তোকে বিয়ে দিয়ে দেব। দাদুর ঘরের পাশেই ড্রয়িং রুম আর তার সামনেই উঠোনের ওদিকে রান্নাঘর। রান্নাঘর থেকে ড্রয়িং রুমের ভিতরে সবটা দেখা যায়। দিদা রান্নাঘরের দিকে চলে যায়। তারপর দাদু বলতে শুরু করে, অঙ্কে এত কম পেলি কেন শুনি? আমি বললাম, অঙ্ক আমার দিয়ে হবে না। দাদু রেগে গিয়ে বলল, হবে না? দিদা কোথায়? যাই তোমার জন্যে চা বানিয়ে আনি। বলে রান্নাঘরের দিকে গেলাম। দাদু বললেন, চা লাগবে না। কিন্তু কে শোনে কার কথা? রান্নাঘরে যেতে দিদা আমাকে দেখেই রেগে গিয়ে বলল, কি রে, তুই এখানে কেন? চল দাদার কাছে চল। মানি ব্যাগ থেকে দাদু এক মুঠো টাকা মাসির হাতে দিয়ে বললেন, এতে 1000টা টাকা আছে। এটা রাখ। দিদা বলল, এর কি দরকার ছিল? 2 দিন আগেই না দিলেন।
আপনার টাকা পয়সা খরচের অভ্যাসটা গেল না দেখছি। আর শুনুন, আপনার বৌমার মুখে শুনছিলাম বর্ষার মাধ্যমিক পরীক্ষার শেষে আপনার ছেলে বৌমা প্রায় 1 মাসের জন্য বেড়াতে যাবে। মাধ্যমিক পরীক্ষা শেষ হলো কিন্তু বাবা অফিস থেকে ছুটি পেল না, তাই 1 মাসের জন্য দূরে কোথাও ঘুরতে যাওয়া আর হয়ে উঠল না। তবে পরীক্ষা শেষ হওয়ার পরের দিন স্কুলের বান্ধবীরা মিলে ঠিক করা হলো 3 দিন পরে পিকনিক করতে যাওয়া হবে। তারপর ওখান থেকে সাগরদ্বীপে যাওয়া হবে। বাড়িতে খাবার টেবিলে বসে কথাটা বাবা মাকে জানালাম। টিউশনের শিক্ষিকারা যাচ্ছেন শুনে মা বাবা কোনো বাধা দিল না। সেদিন রাতে খাওয়া দেওয়ার পর একটা গল্পের বই নিয়ে বসলাম। রাত তখন কটা বাজে জানি না, হঠাৎ দেখি দরজার সামনে কখন যেন দাদু এসে দাঁড়িয়েছেন। আমি উঠে দাঁড়াতেই দাদু ঘরে ঢুকে আমাকে বললেন, পরশু তুই পিকনিকে যাবি না? আমি হেসে বললাম, কেন? দাদু বললেন, তোকে নিয়ে আমি দীঘা যেতে চাই। বলি, তোমার এই ছেলেমানুষি বাড়িতে কেউ জানতে পারলে কি হবে জানো? তা তোমার কি প্ল্যান শুনি? দাদু বলল, আমি গ্রামের বাড়িতে যাওয়ার নাম করে স্টেশনে তোর জন্য অপেক্ষা করব। তুই বান্ধবীদের সঙ্গে পিকনিক করে দুপুরে খাওয়া দাওয়ার পর ওদের কাছে বাড়িতে ফিরে যাওয়ার নাম করে আমার সঙ্গে স্টেশনে দেখা করবি। তারপর ওখান থেকে তোকে নিয়ে দীঘা চলে যাব। তারপর ফেরার দিন তোর বান্ধবীরা যে ট্রেনে ফিরবে সেই ট্রেনেই তোকে নিয়ে ফিরব আমি। আমি হাসতে হাসতে বলি, নাতনির এত ভালোবাসা? আচ্ছা এখন যাও, আমার এখন ব্যাগ গুছাতে হবে যাওয়ার জন্য। যথারীতি পিকনিকের দিন লাঞ্চের পরে বান্ধবীদের কাছে বিদায় নিয়ে দাদুর সঙ্গে স্টেশনে দেখা করলাম। আজ আমার একদম দেশি সাজ। গাঢ় খয়েরি রঙের চৌড়া পাড় দেওয়া তাঁতের শাড়ি, লম্বা চুলগুলো স্টাইলিশ খোপা করা আর তাতে বাদামি হেনার ছোঁয়া, গলায় পাথরের লম্বা হার, 2 কানে একই পাথরের দুল আর দুহাতে ওই পাথরেরই 2টি ম্যাচিং বালা বা হাতে ঘড়ি, পায়ে সাদা রঙের হাই হিল। এই সাজে আমাকে আজ দারুণ লাগছে। দাদু বেশ কয়েকবার তাড়িয়ে তাড়িয়ে দেখলেন আমাকে। দীঘা পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। হোটেল দাদু বুক করেই রেখেছিলেন। এমনিতেই গ্রীষ্মে হোটেল একটু খালি থাকে মনে হয়। তার উপর সি বিচ থেকে মাত্র 1 কিমি দূরে ঝাউবনের মাঝে নির্জনে হোটেলটা যেন আরও নিস্থ লাগছিল। দুতলার সি বিচের দিকের ঘরটা আমাদের। জানলা খুলতেই সমুদ্রের ঠান্ডা হাওয়ায় মনটা জুড়িয়ে গেল। রাতে ডিনারের পর আমি জানালার সামনে খোলা হাওয়ায় দাঁড়িয়েছিলাম। হাওয়ায় আমার চুলগুলো উঠছে। দাদুর দিকে তাকিয়ে মৃদু হেসে জানালার পর্দাগুলো টেনে দিলাম। তারপর ঘরের উজ্জ্বল আলো দাদুর সামনে দাদুর দিকে হাসি মুখে তাকিয়ে থাকলাম। পরদিন সকাল সকাল উঠে চারিদিকে ঘুরে বেড়ালাম। দুপুরে দুজনে হোটেলের রেস্তোরাঁ ঢুকে সুস্বাদু সি ফুড সহযোগে রাতের আহার সমাপ্ত করলাম। খুশি হয়ে দাদু বেয়ারাকে মোটা বকশিশ দিয়ে বেরিয়ে এলেন। দাদু বলল, আমাকে আজ আরও সুন্দর দেখাচ্ছে। হবে নাই বা কেন, এমনিতেই আমার মন এখন পুরোপুরি চিন্তামুক্ত। তাই আজ আমার মধ্যে একটা বাড়তি উজ্জ্বলতা চোখে পড়ছে। দুপুরে রেস্ট নেওয়ার জন্য হোটেলের ঘরে পৌঁছে বাথরুমে ঢুকে মুখ হাত পা ধুয়ে নিয়ে হোটেলের ঘরের জানালাগুলো খোলা রেখেই ঘুমিয়ে পড়লাম। দীঘা থেকে বাড়িতে ফিরে আসার পর থেকে দাদুর প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। আর মা ভাইকে নিয়ে দুপুরে টিউশন পড়তে দিয়ে আসে, বাড়ি ফিরতে ফিরতে বিকেল 4টা-5টা বেজে যায়। এইভাবেই চলছিল। একদিন রাত্রে বাথরুমে যেতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে দাদুর পায়ের হাড় সরে গেল। হাসপাতাল থেকে পায়ের হাড় অপারেশন করিয়ে সেট করে দাদু বাড়িতে ফিরে এলেন। ডাক্তারবাবু বলে দিয়েছেন, পরিবারের কেউ যেন 1 মাস রাত্রে দাদুর সঙ্গে থাকেন দাদুকে ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়ার জন্য। বাবা নিজে ইউরিক অ্যাসিডের রোগে ভোগেন, মাঝে মাঝেই পা ফুলে যায় আর ভাইয়ের শোয়ার বদভ্যাস আছে, ঘুমের মধ্যে পা চালা। মা আমাকে বলল রাত্রে দাদুর সঙ্গে 1 মাস থাকার জন্য। আমি বাবা মায়ের অনুমতিতেই ছোটবেলার মতো সেবা করতে লাগলাম। বন্ধুরা, আমি আকাশ। বয়স বর্তমানে 40 হবে। বেশ কিছুদিন ধরে নিচতলার বাসা খালি ছিল। টুলেট ঝুলছে কিছুদিন, কিন্তু ভাড়াটিয়া পাচ্ছিলাম না। ভাড়াটিয়া আসে যায়। দেখে বাসা পছন্দ হলেও ভাড়া পছন্দ হয় না। একদিন অফিস থেকে ফিরতে সন্ধ্যা হল। বাসায় ঢোকার মুখে বাসার নিচে 2 জন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। দুজনেরই পরনে কালো বোরকা। বয়স ঠিক বোঝা গেল না। বোরকা পরা আছে, শুধু মুখটা দেখার কারণে তাদের বয়স ঠিক আন্দাজ করতে পারলাম না। তবে আপাতদৃষ্টিতে দুজনের বয়স খুব বেশি হবে বলে মনে হল না। একজন আরেকজনের থেকে একটু কম বয়সী হবে। আবছা আলোধারে তাদের দেখে কারণ জিজ্ঞাসা করতে জানালেন টুলেট দেখে বাসা দেখতে এসেছেন।
আমি কথা না বাড়িয়ে আমার কাছে রুমের চাবি থাকায় আমি বাসা দেখালাম। বাড়ির নিচতলা, তাই সঙ্গত কারণেই একটু অন্ধকার থাকে রুমের মধ্যে। তারপর এখন সন্ধ্যা নেমেছে। যা হোক, বাসা দেখে মোটামুটি পছন্দ হওয়ায় ওখানে দাঁড়িয়েই তাদের সাথে ভাড়া ঠিক হলো এবং পরবর্তী মাসের প্রথমেই তারা উঠবেন। ভাড়া অ্যাডভান্স করে তারা বিদায় নিলে আমি টুলেট নামিয়ে আমার বাসায় চলে গেলাম। নিচতলার নতুন ভাড়াটিয়া যথারীতি মাসের প্রথমে তাদের ভাড়া বাসা বুঝে নিয়ে উঠে গেল। নিচতলায় 2টা ইউনিট করা। অন্য ইউনিটে আগে থেকে একজন নার্স তার মেয়েকে নিয়ে থাকেন। তার স্বামী গ্রামের বাড়িতে থাকেন। তারা মেয়ে এখানে থাকে। মা চাকরি করে আর মেয়ে ভার্সিটিতে পড়ে। নতুন ভাড়াটিয়ার একজন নিরেট ভদ্রলোক এবং নামাজি। তিনি থানার একজন প্রশাসনিক কর্মকর্তা। অফিস বাদে বাসার তেমন কিছুই দেখাশোনা করেন না। মাঝ বয়সী দাড়িওয়ালা ভদ্রলোক। মাঝে মাঝে প্রায়ই শুনি তিনি 3 বা 5 দিন বা কখনো কখনো 15 দিনের জন্য বাইরে চলে যান। বাসার সবকিছু A to Z মূলত ওনার স্ত্রী অর্থাৎ মনিকা ভাবি দেখাশোনা করেন। ওনাদের এক ছেলে এক মেয়ে। মেয়ে সাথী ক্লাস 10-এ পড়ে আর ছেলে ছোট। অফিসে যাওয়া আসার পথে মনিকা ভাবির সাথে দেখা হয়। কখনো তেমন কথা হয়নি। নিচতলার বাসা, তাই মেইন গেট দিয়ে ঢুকলেই ওদের বাসা। ছুটির দিনে বের হওয়ার সময় মনিকা ভাবির সাথে দেখা হয় যদি তিনি বারান্দায় আসেন কোনো কাজে। তাছাড়া ওনার স্বামীর সাথে দেখা হলেই বিভিন্ন কথা হয়। বাসার মধ্যে সাধারণত ভাবি সালোয়ার কামিজ পরেন আর বাইরে যাওয়ার সময় বোরকা পরতে দেখেছি। তবে খুব যে পর্দানশীল তা নয়। ভাবির হাত বা মুখ দেখে বোঝা যায় তিনি অনেক ফর্সা। ওনার ছেলে মেয়েও খুব ফর্সা। মনিকা ভাবিরা বাসায় ওঠার প্রায় 6 মাস পর একদিন অফিস থেকে ফেরার পথে মনিকা ভাবিদের বাসার পাশ দিয়ে আসার সময় ওদের বারান্দা দিয়ে রুমে যাবার দরজা খোলা থাকায় দেখি ভাবি একটা টি-শার্ট পরে আছেন। আমি ওনার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আমার সাথে দেখা হওয়াতে ভাবি তাড়াতাড়ি দূরে সরে গেলেন। আমি দ্বিতীয়বার তাকালাম কিন্তু দেখতে পেলাম না, তবে কেমন যেন একটা হাসির শব্দ পেলাম। আমি আর একটু এগোলাম গেটের দিকে। একটু পিছনে ফিরে আবার তাকালাম। এবারে জানালা দিয়ে ভাবিকে দেখলাম। ভাবি জানালা দিয়ে আমার দিকেই মনে হয় তাকিয়ে দেখছে আর হাসছে। আমিও একটু মুচকি হাসি দিয়ে দোতলায় আমাদের বাসায় চলে গেলাম। ভাবিদের বাসায় আমার ছোট ছেলেকে নিয়ে মাঝে মধ্যে যাওয়া পড়তে লাগল। ওনার ছেলে আর আমার ছেলে একই বয়সের হওয়ায় এক জায়গায় ছেড়ে দিলে দুজনে খেলা করে, তাই ভাবিদের বাসায় যাওয়া আসা শুরু হলো। ছুটির দিনে ছেলেকে নিয়ে ওদের বাসায় গেলে ভাবি বেশ ভালোভাবে কথা বলতে লাগলেন। ওনার স্বামী বাসায় থাকলে তার সাথেও কথা হতে লাগল। দিনে দিনে ওদের সাথে একটু সখ্যতা গড়ে উঠতে লাগল। ভাবি আস্তে আস্তে আমার সাথে কিছুটা মিশুক হতে শুরু করলেন। এরকম ভাবিদের বাসায় যাওয়া আসা চলতে থাকে। আমার বাসা থেকে কেউ কিছু মনে করে না। ভাড়াটিয়ার বাসা হলেও ভাবি আমাদের বাসায়ও তার ছেলেকে যেতে আসতে লাগলেন। ওনার মেয়েকে মাঝে মধ্যে আমি অঙ্ক দেখিয়ে দেই সময় পেলে। ওনার স্বামী বাসায় কম থাকেন। ওনার স্বামী যতটুকু সময় অবসর পান তখন তিনি বাইরেই কাটান। সংসারের দিকে কেমন যেন তার দায়িত্ববোধ খুব কম। এর কারণ কি আমি জানি না। ভাই সম্ভবত ভাবিকে কিছুটা হলেও সময় কম দেন। ভাবি হয়তোবা পুরা পর্দানশীল নন, তবুও তিনি যে ফ্রি ভাবে চলাফেরা করেন তা নয়, কিন্তু কোথায় যেন কিছু একটা গ্যাপ আছে বলে আমার মনে হতে লাগল। এভাবে প্রায় 1 বৎসর চলে গেল। ভাবিরা আমাদের বাড়িতে ভাড়া আছেন। সেদিনটা ছিল ছুটির দিন। হঠাৎ করে ভাবির মেয়ে আমাদের বাসায় এসে আমার স্ত্রীকে বলছে, আন্টি আন্টি, আমার মা কেমন যেন করছে। শীঘ্রই করে একটু আমাদের বাসায় চলেন না। আমার আব্বুও বাসায় নেই। আব্বু আজ 1 সপ্তাহ বাসার বাইরে কোথায় যেন গেছেন। আমি আর আমার স্ত্রী তাড়াতাড়ি করে ওদের বাসায় গেলাম। ওদের রুমে ঢুকে যা দেখলাম তাতে রীতিমতো আমি অবাক হয়ে গেলাম। ভাবির ছেলেটাকে কোলে তুলে নিল আমার স্ত্রী ভাবির কোল থেকে। আমি আর ওনার মেয়ে ভাবিকে তোলার চেষ্টা করলাম। ভাবিকে ডাকলাম কিন্তু তেমন সাড়া দিচ্ছে না। আমি ভাবির চোখে মুখে জল ছিটিয়ে দিলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাবি কি হয়েছে? কেমন বোধ করছেন? খারাপ লাগছে কি? মেয়ের কোলের উপর তার মাথা রেখে তাকে জিজ্ঞাসা করতে লাগলাম। তেমন কোনো উত্তর পেলাম না। যেটুকু যা জানা গেল তাতে বুঝলাম ভাবি বললেন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে চাইছিলাম। যা হোক, বুঝলাম খুব বেশি অসুবিধা হবে না বা হাসপাতালে নেওয়ার মতো অবস্থা হয়নি। তাই ওনার মেয়েকে সান্ত্বনা দিলাম আর পাশে বসে থাকলাম কিছু সময়। ভাবি ওনার মেয়ের কোলের উপর মাথা রেখে শুয়েছিল, কিন্তু কিছু সময় পর মেয়ের পায়ে ব্যথা করছিল, তাই আমি বললাম বিছানায় শুইয়ে দাও। ওনার মেয়েকে বললাম পাশে বসে থাকতে কোনো অসুবিধা হবে না।
একটু ঘুমালেই সব ঠিক হয়ে যাবে। আমরা ওনার ছেলেকে আমাদের রুমে নিয়ে আসলাম আর মেয়েকে বলে আসলাম তোমার মায়ের ঘুম ভাঙলে আমাদের ডাক দিও। প্রায় 2 বা 3 ঘন্টা পর সাথী আমাদের ঘরে এসে বলল যে তার মায়ের ঘুম ভেঙেছে, কিন্তু উঠে বসতে পারছে না, মাথা ঘুরছে তাই বলছে। আমার স্ত্রীকে পাঠালাম ওনার ছেলেকে সহ ওদের দেখে আসতে। বউ নিজ থেকে ফিরে বলল আর অসুবিধা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এর কিছুদিন পর ভাবি তার বাপের বাড়ি চলে গেলেন। মনিকা ভাবি বাপের বাড়ি গেছেন প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু ফিরছে না দেখে আমি ওনার স্বামীর কাছে জিজ্ঞাসা করলে বললেন আসবে তাড়াতাড়ি। আমি ভাবিকে ফোন দিয়ে খোঁজ নিতে লাগলাম। ভাবির সাথে কথা বলার সাথে এখন মাঝে মাঝে অন্যরকম কিছু কথা বা মোবাইলে মেসেজের মাধ্যমে কথা শুরু হলো। তার নাকি কষ্ট তার স্বামী বুঝতে চায় না। আমি একদিন বলেই ফেললাম ভাবি তার জন্য তো আশেপাশে চাইলেই দেবররা আছে, তাহলে আপনি শুধু শুধু কষ্ট পাচ্ছেন কেন? ভাবি বলল দেবররা তো বুঝতেই চায় না, ঠিকমতো কথাও বলে না। ভাবি কষ্টে আছে না সুখে আছে সে খবরও তো নেয় না। আমি বললাম ভাবি এটা তো কখনো ভেবে দেখা হয়নি সত্যি যে আমার বাড়িতে এমন একটা সুন্দরী ভাবি থাকতে কেন তার দিকে তাকাচ্ছি না, কেন তার ঠিকমতো দেখভাল করছি না। সত্যিই ভাবি ভুল হয়ে গেছে। আপনি ফিরে আসেন, এখন থেকে আমি ঠিক আমার ভাবির নিয়মিত খোঁজ খবর নিব আর সবকিছুর দেখভাল করব। ভাবি বলল ঠিক তো, মনে থাকবে কি আমার কথা? আপনি ফিরে এলেই আমি আপনার সব খবর ঠিকমতো রাখব। এর প্রায় 1 সপ্তাহ পর ভাবি বাসায় ফিরে এলেন। ভাবি বারান্দায় এসে আমাকে বললেন কি দাদা ভালো আছেন? আপনাদের ছেড়ে অনেক দিন বাপের বাড়ি ঘুরে এলাম, আপনার সবকিছু ভালো আছে তো? আমি হুম বলে অফিসের ব্যস্ততায় ওই সময় বেরিয়ে এলাম। গেট দিয়ে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে ভাবি আমাকে কি যেন বলল। দেরি হওয়াতে অফিসে গেলাম। অফিস থেকে সন্ধ্যায় ফেরার সময় বাসায় ঢোকার আগে ভাবির সাথে দেখা হলো ওনাদের বারান্দায়। ভাবি ছেলেকে কোলে করে দাঁড়িয়ে আছেন। আমার সাথে দেখা হতেই হেসে দিলেন। আমিও হেসে কোনো কথা না বলে আমাদের বাসায় চলে গেলাম। রাতের খাবারের পর ছাদে গেলাম। একটু ঘুরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন অফিস থেকে আমি বাসায় চলে এলাম। বাসায় গেলে বউ বলছে নিচের ভাড়াটিয়া ভাবির বাসায় নাকি কোনো রুমের লাইট জ্বলছে না, একবার দেখে আসতে বলেছে। আমি বললাম আমি তো ইলেকট্রিক মিস্ত্রি না, তাহলে আমি দেখে কি বুঝব? বউ বলল গিয়ে একবার দেখে তো আসো, যদি সামান্য কিছু হয় তাহলে তুমি ঠিক করতে পারবে, আর যদি তুমি ঠিক না করতে পারো তখন না হয় মিস্ত্রি ডাকা যাবে। মিস্ত্রি ডাকলেই তো কিছু মজুরি দেয়া লাগবে, তার থেকে তুমি যদি সেটা ঠিক করতে পারো তাহলে অসুবিধা কি? আমি ভাবলাম বউ তো ঠিক কথাই বলেছে, তাছাড়া ভাবির বাসায় গেলে ভাবির সাথে গল্প করা যাবে। এইসব ভেবে ফ্রেশ হলাম। তারপর চা খেয়ে টেস্টার আর স্ক্রুড্রাইভার হাতে করে নিচে ভাবিদের বাসায় গেলাম। কলিং বেল দিলে ভাবি দরজা খুললেন এবং আমাকে দেখে হেসে দিলেন। দরজা দিয়ে ঢুকেই ওনাদের ড্রয়িং রুম। সেখানে অন্ধকার। বুঝলাম ওখানকার লাইট নষ্ট হতে পারে। আমি রুমে ঢুকলে ভাবি দরজা বন্ধ করে আমার পাশে সরে দাঁড়ালেন। কোনো জায়গার আলো নাকি জ্বলছে না? বলেন কোথায় আলো জ্বলছে না? ভাবি বলল দাদা বাসা ভাড়া যখন দিয়েছেন তখন এমন অসুবিধা তো সর্বক্ষণই হতে পারে। আর তাছাড়া আমার রুমের সব লাইট ঠিক আছে, সব জায়গার আলোই জ্বলে, কিন্তু দেখার লোক নাই, এটাই হলো অসুবিধা। ভাবির কাছে জানলাম ভাই অর্থাৎ ওনার স্বামী এখনো অফিস থেকে ফেরেনি, আর পাশের রুমে মেয়ে পড়ছে, ছেলে ঘুমিয়ে। ওনাদের ড্রয়িং রুমের আলো জ্বলছে না। ভাবি দেখালেন ওনাদের ড্রয়িং রুমের সুইচ বোর্ড। আমি ভাবিকে একটা টর্চ আনতে বললাম। নিজে কয়েকবার সুইচ দিলাম কিন্তু জ্বলল না। তখন চিন্তা করলাম বোর্ডের মধ্যে কিছু হতে পারে। ভাবি আমার পাশে দাঁড়িয়ে টর্চ জ্বেলে ধরে রাখলেন। মেইন সুইচ অফ করে আমি সুইচ বোর্ড খুললাম। দেখলাম একটা তার খুলে আছে, তাই টিউব জ্বলছে না। আমি টেস্টার দিয়ে তার টেস্ট করে সেটা জায়গামতো সেট করলাম। তারপর সুইচ অন করলাম কিন্তু জ্বলছে না। মেইন সুইচ আবার অন অফ করলাম। সব রুমের আলো জ্বলে কিন্তু ওখানে জ্বলছে না। আমি ওই রুমের সুইচ বোর্ড আবার চেক করলাম কিন্তু সব ঠিক আছে, তবু কেন জ্বলছে না। এরপর আমি ভাবিদের ড্রয়িং রুমের সোফার উপর উঠলাম কিন্তু ঠিকমতো টিউব লাইটটা হাতে পাচ্ছি না, তাই ভাবিকে বললাম একটা ছোট টুল জাতীয় উঁচু কিছু আনতে। ভাবি একটা প্লাস্টিকের টুল এনে দিলে তার উপর উঠলাম। ভাবি আমার পাশে দাঁড়িয়ে টুলটা ধরে আছে। আমি সেখানকার টিউবটা ধরে একটু ঘুরালাম। একবার জ্বলল, আবার অফ হয়ে গেল।
আমি বুঝলাম সব ঠিক আছে, শুধু একটু ঘুরালেই ঠিকমতো আলো জ্বলবে, তাই ইচ্ছা করে আর না জ্বালিয়ে সোফার নিচে দাঁড়ানো ভাবির দিকে তাকালাম। ভাবি এর মধ্যে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে টুল থেকে নিচে নামতে বলছে। আমি টুল থেকে নেমে সোফায় দাঁড়ালাম। আমি সোফা থেকে নেমে ভাবির সামনে দাঁড়ালাম আর বাছান ঘরের কাজ করতে লাগলাম। একটু পর ভাবি বলল, এখন মেয়ে বাসায় আছে, এখন যাও। আমি সোফার উপর দাঁড়িয়ে আবার টিউব লাইটটা ঘুরিয়ে জ্বালিয়ে দিলাম। ভাবিকে বললাম, আপনার ঘরের আলো জ্বালিয়ে দিলাম, মজুরি দেন। ভাবি বলল, ঠিক আছে, মজুরি পাওনা থাকল। আমি ভাবির কথা মেনে নিলাম। তাই আমি ভাবিদের বাসায় খুব কম যেতাম, কিন্তু আমি অফিস থেকে ফেরার সময় প্রায়ই ভাবি তার জানালা থেকে তাকিয়ে থাকত। মাঝে মাঝে আমি অফিস থেকে সকাল করে ফিরলে ভাবিকে মোবাইলে মেসেজ করতাম। ভাবি ফ্রি থাকলে বা তার স্বামী বাসায় থাকলে দোকানে কিছু জিনিস আনার নাম করে বের হতো। আমি বাসা থেকে বেরিয়ে কিছু দূরে গিয়ে রিস্কা নিয়ে দাঁড়িয়ে থাকতাম। ভাবি এলে ভাবিকে রিস্কায় উঠিয়ে নিয়ে 1 ঘন্টা রিস্কা ভাড়া ঠিক করে ঘুরতাম। ভাবি আগে বাসায় যেত আর আমি একটু পর বাসায় যেতাম। একদিন সাপ্তাহিক ছুটির দিনে বউ বড় ছেলেকে নিয়ে বাইরে গেছে। বাসায় তখন আমি আর ছোট ছেলে। ছোট ছেলে ঘুমিয়ে, তাই আমি নিশ্চিন্তে মোবাইল ঘাঁটছি। এমন সময় কে যেন দরজায় খুব আস্তে নক করল। আমি দেখলাম ভাবি দাঁড়িয়ে। আমি দরজা খুলে দিলাম। ভাবি ভিতরে ঢুকেই বলল, বৌদিকে বাইরে যেতে দেখলাম, তাই ভাবলাম আপনি নিশ্চয়ই বাসায় একা আছেন, তাই চলে আসলাম। ছাদ থেকে শুকনো কাপড়গুলো নিয়ে নামছিলাম। ভাবি ঘরে ঢুকে সোফার উপর তার হাতের কাপড়গুলো রেখে ভালোবাসতে চাইল। আমি বললাম, ভাবি আমার বউ চলে আসবে, এখন রুমে যাও। ভাবিও তার সাথে আনা কাপড় চোপড় নিয়ে বের হয়ে গেল। আমি দরজা বন্ধ করে বাথরুম গেলাম আর ফ্রেশ হলাম। তারপর বের হয়ে এসে সোফায় বসে পড়লাম। টিভি ছেড়ে দিয়ে টিভি দেখছি, এমন সময় বউ আর ছেলে বাসায় ঢুকল। এমনি চলতে চলতে হঠাৎ করেই এলো সেই সময়। ভাবির স্বামী গেল 1 সপ্তাহের জন্য বাইরে। ভাবি তার মেয়েকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিল পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় কয়েকদিনের জন্য বেড়াতে। আর এদিকে আমার বউ ছেলেদের নিয়ে গেল বাপের বাড়ি 2 দিনের জন্য। আমি সাপ্তাহিক ছুটিতে শ্বশুরবাড়ি যাব সেই কথা বলে। যেহেতু ভাবি নিচতলায় থাকে, তাই আমরা ভাবিদের বাসায় গল্প করার জন্য ঠিক করলাম। দোতলায় একজন ভাড়াটিয়া ব্যবসায়ী, তাই তার বাসায় ঢুকতে প্রায় রাত 1টা বেজে যায়। আমার পাশের বাসার সেই ভাড়াটিয়া বাসায় ঢোকার জন্য অপেক্ষা করতে লাগলাম। রাতের খাবার খেয়ে বারান্দায় চেয়ারে বসে আছি আর ওই ভাড়াটিয়া বাসায় ঢোকার ক্ষণ গুনছি। রাত 1:45টার সময় নিচের গেট খোলা এবং বন্ধ করার শব্দ পেলাম। একটু পর দোতলায় আমার পাশের বাসায় দরজা খোলা এবং বন্ধ হবার শব্দ শুনালাম। আরও 10 মিনিট অপেক্ষা করলাম। সময় যেন আজ যেতেই চাইছে না। আমি ভাবির বাসার দরজার সামনে পৌঁছে টোকা দিলাম। দরজা খোলার সাথে সাথে আমি অবাক হলাম। ভাবি নিঃশব্দে হেসে চলেছে। পরদিন অফিস শেষে বাসায় ঢোকার আগে ভাবির দরজায় নক করলাম। ভাবি দরজা খুলে হেসে দিল। আমি আর বেশি কথা বাড়ালাম না, বাসায় ফিরলাম এবং যথারীতি রাতের খাওয়া সেরে বিছানায় শুয়ে পড়লাম। এরপর অনেক দিন হয়ে গেল ভাবির সাথে আর কোনোভাবেই তেমন কথা হচ্ছে না। ভাবিরা আমাদের বাসায় ভাড়া এসেছে প্রায় 2 বছর হয়েছে। আমি ঘরে একা ছিলাম আর আমি ঘুমের ভান করেছিলাম। আর দেখি সেই কাজের ছেলেটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। একটু অস্বস্তি অনুভব করছিলাম। কাজের ছেলে এসে আমার কাছেই দাঁড়িয়ে গেল। আমার মনের ভেতর এক ধরনের ভয় আর কৌতূহল কাজ করছিল। কিন্তু তার পরবর্তী আচরণ আমাকে বিস্মিত করল। সে হঠাৎ আমার কাঁধে আলতো করে হাত রাখল। সে মুহূর্তে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ স্থির হয়ে রইলাম, কথা বলার জন্য ঠিক কী বলবো তা বুঝতে পারছিলাম না। তারপর সে, আমার নাম পূজা। আমি ছিলাম অনেক সুন্দর আর আকর্ষণীয়। আমি শহরে থাকায় সব সময় মডার্ন শর্ট ড্রেস পরে থাকতাম, যা আমাকে আরও আকর্ষণীয় করে তুলত। আমার স্বামী সব সময় এসব ড্রেস আমাকে দেখতে পছন্দ করতেন। তিনি আমাকে অনেক ভালোবাসতেন। বন্ধুরা, রেডি হয়ে যাও, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, কেউ মিস করো না। আর গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার বিয়ে যে পরিবারে হয়েছে সেখানে আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না। আমার স্বামী তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। তার বাবা মা খুবই ধনী ছিলেন, কিন্তু এক দুর্ঘটনায় তারা দুজনেই মারা যান। এরপর সমস্ত সম্পত্তি আমার স্বামীর নামে হয়ে যায়। আমার স্বামী তখন সম্পূর্ণ একা এবং অগাধ সম্পত্তির মালিক ছিলেন। আমাদের বাড়িতে সব কিছুই ছিল, কিন্তু একটাই জিনিসের অভাব ছিল, সন্তান।
আমার স্বামী ব্যবসার কাজে খুব ব্যস্ত থাকায় এই বিষয়ে কখনো ভাবেননি। কাজের কারণে তিনি প্রায় বিদেশে থাকতেন, আমি বাড়িতে এক রানীর মতো থাকতাম। বাড়ির সব কাজের জন্য কর্মচারী ছিল, তাই আমাকে কিছুই করতে হতো না। দৈনন্দিন রুটিনের মতোই আমার স্বামী আমাকে জানালেন যে তিনি ব্যবসার কাজে বিদেশে যাচ্ছেন। তিনি বললেন, আজ রাতেই আমার ফ্লাইট। তুমি নিজের যত্ন নিও। সেই রাতেই আমার স্বামী বিদেশের উদ্দেশ্যে রওনা দিলেন। আমি রাতটি বেশ শান্তিতে কাটালাম। সকালে ঘুম ভেঙে আমি ঘরের বাইরে তাকিয়ে দেখি আমার ১৬ বছর বয়সী বাড়ির কাজের ছেলে রান্নাঘরে নাশতা বানাচ্ছে। যদিও তার বয়স ১৬, তবে তাকে বড়দের মতো দেখাচ্ছিল। সে দেখতেও অনেক সুন্দর ছিল। খুব মনোযোগ সহকারে সে তার কাজ করছিল। কাজ শেষ করেই সে নিজের ঘরে চলে যেত। তবে আমার মনের এক কোণে তার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছিল। আমি একজন আধুনিক এবং রূপসী নারী ছিলাম। বেশিরভাগ সময় আমি একাকী থাকতাম, যা আমার জন্যে অনেক কষ্টের ছিল। আমার পোশাকগুলোও বেশ আধুনিক ছিল। অন্য কেউ হলে এতদিনে হয়তো আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। আমি সব সময় ছোট পোশাক পরতে ভালোবাসতাম। কিন্তু আমার এই কাজের ছেলে কখনো আমার দিকে সেভাবে তাকাতই না, যা আমাকে কিছুটা অস্থির করে তুলেছিল। তখনও আমি ছোট পোশাক পরেই ছিলাম, আর পোশাক পাল্টানোর প্রয়োজনও মনে করিনি। সেই অবস্থাতেই রান্নাঘরে গিয়ে পৌঁছালাম। আমি তাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করলেও সে প্রতিবারই আমাকে উপেক্ষা করত। রান্নাঘরে তখন শুধু আমরা দুজনই ছিলাম, আর বাড়িতেও সারাদিন আমরা একাই থাকতাম। কিছুদিন এভাবে কাটতেই আমার মধ্যে তার প্রতি একটা বিশেষ আকর্ষণ তৈরি হতে লাগল। তবে সে যেন এমন এক অদ্ভুত মনের মানুষ ছিল যে আমার মতো সুন্দরী একজন নারীকে একা পেয়েও তেমনভাবে আকৃষ্ট হচ্ছিল না। যতই চেষ্টা করতাম ততবারই ব্যর্থ হতাম। আজও আমি ইচ্ছা করে বিশেষ ধরনের পোশাক পরে তার সামনে এলাম এবং বললাম, আমার জন্য নাশতা তৈরি করে দাও তো, একটু তাড়াতাড়ি। সে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল এবং বলল, আমি আপনাকেই নাশতা বানিয়ে দিচ্ছি, ম্যাডাম। তার এমন সরলতা যেন আমাকে আরও বিভ্রান্ত করে তুলল। হঠাৎ আমার মনে হল, যখনই আমি তার সামনে যাই সে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। তাই সে হয়তো চোখ এড়িয়ে যায়। মনে হলো তাকে ফাঁকা সময়ের সামনে পাওয়া দরকার। মাথায় একটু চিন্তা এলো। একদিন তাকে বললাম, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই নাশতা আমার ঘরে নিয়ে এসো। আমার কথায় সে একটু থেমে গেল, কারণ এ পর্যন্ত আমার ঘরে কোনো পুরুষ কাজের ছেলে যায়নি। সাধারণত তারা রান্নাঘর কিংবা বাইরের কাজেই সীমাবদ্ধ থাকত। সে কখনোই আমার ঘরে প্রবেশ করেনি। তবে আজ আমি তাকে ঘরে ডেকে আনলাম। আমি ভাবছিলাম, সে তো একজন পুরুষ, যতই উপেক্ষা করুক আমার মতো আকর্ষণীয় একজন নারীকে এড়াতে পারবে না। ঘরে গিয়ে আমি একদম স্বাভাবিকভাবে বসে রইলাম। কিছুক্ষণ পর সে দরজায় নক করল। আমি তাকে ভেতরে আসতে বললাম। সে একটু দ্বিধাগ্রস্ত হয়ে ঢুকল এবং খাবারটি রেখে চলে যাচ্ছিল। তখনই আমি তাকে থামিয়ে দিলাম। আমি তাকে বললাম, তুমি একা একা রান্নাঘরে এত কাজ করো, নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়ো। তোমার সাহায্যের জন্য যদি আর কেউ দরকার হয় তবে আমাকে বলো। কথা বলার একটা অজুহাত খুঁজছিলাম, যেন সে আমার দিকে কিছুটা আকৃষ্ট হয়। কিন্তু সে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে বলল, না ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই। আগে বড় এক পরিবারে কাজ করেছি, যেখানে অনেকের জন্য খাবার বানাতে হতো। এখানে তো দুইজনের জন্যই করতে হয়, তাই আমার জন্য কাজ সহজ। এরপর আমি বললাম, একটা বিষয় আমাকে খুব ভাবায়। তুমি কি আমার একান্ত কথা শুনবে? সে কিছুটা বিস্মিত হয়ে আমার দিকে তাকাল। আমি বললাম, আমার স্বামী আমাকে সবসময় স্বাধীনতা দিয়েছেন, কিন্তু এই স্বাধীনতার অর্থ এতটা স্বাধীন ভাবিনি যে আমাকে বাড়ির যুবক কাজের লোকদের মাঝে একা রেখে তিনি চলে যাবেন। আমি বললাম, আমার স্বামী তোমার উপর এত বিশ্বাস করেন কেন? তোমার মধ্যে এমন কি আছে? আমার প্রশ্ন শুনে সে কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, এটা তো আপনার স্বামীই বলতে পারবেন। আমার কাজ এই বাড়ির দায়িত্ব পালন করা, আর সেটা আমি যথাযথভাবে করছি। যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনি তাকে জানাতে পারেন। সে চলে যাওয়ার চেষ্টা করছিল, তখনই আমি বললাম, আমার তোমার উপর বেশ কিছু অভিযোগ আছে। আমার কথায় সে একটু অস্থির হয়ে গেল, কারণ আমার সুরে কিছুটা কড়াভাব ছিল। সে ভেবেছিল আমি হয়তো তার কাজ নিয়ে অসন্তুষ্ট, আসলে আমার মনোভাব অন্যরকম ছিল। সে চিন্তিত হয়ে বলল, আপনার কি অভিযোগ আছে আমার বিরুদ্ধে? আমি তো সবসময় চেষ্টা করি যাতে আপনাকে কোনো অসুবিধা না হয়। আমি বললাম, এই বাড়িতে রাতে একা থাকলে আমার একটু ভয় লাগে। আমি চাই আমার সঙ্গে একটি সাহায্যকারী থাকুক, কারণ বাড়ির সবাই কাজ শেষে কোয়ার্টারে চলে যায়।
আমার কথা শুনে সে কিছুটা বিস্মিত হল। আমি ইচ্ছা করেই তাকে কিছুক্ষণ আমার ঘরে রাখতে চেয়েছিলাম, মনে মনে নিশ্চিত ছিলাম যে সে আমার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে না। আমার সামনে খাবার ছিল, তবে তখন আমার মন সেই নতুন কাজের ছেলেটির দিকে চলে গিয়েছিল, যার বয়স মাত্র 16। আমাদের কথোপকথন চলছিল এবং হঠাৎ খেয়াল করলাম তার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার দৃষ্টি একসময় তার দিকে নেমে এলো। আমি একটু থমকে গেলাম। আমার এমনভাবে তাকানো দেখে ছেলেটি একটু অস্বস্তিতে পড়ল এবং কৌতূহলী চোখে তাকিয়ে বলল, ম্যাডাম, এসব বিষয়ে আপনার স্বামীর সঙ্গে শেয়ার করুন। এরপর সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, আর আমি চুপচাপ বসে ভাবতে লাগলাম, যাকে এতদিন শুধু কাজের ছেলে ভেবেছিলাম, সে যেন সম্পূর্ণ আলাদা এক ব্যক্তিত্ব। এই চিন্তা আমার মাথায় ঘুরতেই থাকল। এরপর আমি নীরবে তাকে লক্ষ্য করতে শুরু করলাম। পরদিনও আমি তাকে আমার ঘরে আসতে বলার চেষ্টা করলাম, কিন্তু সে সোজাসাপটা বলে দিল, আমি বাজারে যাচ্ছি, তাই নাশতা বাইরে করে নিন। তার কথায় আমি অবাক হয়ে গেলাম। কেন যেন তাকে নিয়ে আর কোনো আদেশ দিতে পারছিলাম না। মাঝে মাঝে সে আমাকে লুকিয়ে দেখত। একদিন দুপুরে ঘুম থেকে উঠে মনে হলো তার জীবনটা কেমন তা জানার ইচ্ছে হলো। তাই আমি কোয়ার্টারের দিকে পা বাড়ালাম, কারণ সে কোয়ার্টারে থাকে। যেন দেখার চেষ্টা করি তার জীবনযাত্রা কেমন। জানতাম সে কোয়ার্টারেই থাকে। তাকে নিয়ে আমার কৌতূহল যেন দিন দিন বাড়ছিল। আমি তখন কোয়ার্টারের দিকে এগোচ্ছিলাম, হঠাৎ দেখলাম সে ধীরে দরজা বন্ধ করছে। আমি চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এরপর সে বাড়ির দিকে পা বাড়ালো এবং সোজা আমার ঘরের দিকে হাঁটতে লাগল। সে আস্তে করে আমার ঘরের দরজা খুলল এবং ভেতরে ঢুকে গেল। আমার মন আতঙ্কে ভরে উঠল, কারণ সে নিশ্চয়ই বুঝে যাবে আমি ঘরে নেই। দ্রুত রান্নাঘরে গিয়ে লাইট জ্বালিয়ে পানির জগে পানি ভরতে লাগলাম। কিছুক্ষণ পরে সে আমাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে এলো। আমাকে দেখে বলল, আপনি এখানে? আপনাকে ঘরে না দেখে একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি তাকে দেখে বললাম, তুমি কেন আমার ঘরে আমাকে খুঁজতে গিয়েছিলে? আমার প্রশ্নে সে হঠাৎ অপ্রস্তুত হয়ে গেল এবং গলা সামলে বলল, আসলে পানি নেওয়ার জন্যই গিয়েছিলাম। আজ জগে পানি রাখা ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম একটা বোতল দিয়ে আসি। আমি তার দিকে তাকিয়ে রইলাম, কারণ আমি তো পানির জগটা আসলে শুধু একটা অজুহাত হিসেবে ব্যবহার করছিলাম। আমার ঘরে পানি আগে থেকেই ছিল। এরপর সে নীরবে নিজের কোয়ার্টারের দিকে ফিরে গেল। আর আমিও ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে চিন্তায় মগ্ন হয়ে রইলাম। এতদিন তাকে শুধু একজন কাজের ছেলের মতো দেখেছিলাম, যে সবসময় নিজের কাজ করত আর আমার সঙ্গে আমার চোখা এড়িয়ে চলত। একবার তো সে আমার ঘরে আসতে সরাসরি মানাও করে দিয়েছিল। তবে আজ হঠাৎ সে আমার ঘরে কেন এসেছিল? তার এই আচরণে আমি বিভ্রান্ত হয়ে পড়লাম এবং সারারাত এসব ভেবে কাটালাম। সে লিখিয়ে আমার ঘরে আসত আর আমি সেটা জানতামই না। পরদিন সকালেও এই বিষয়টি নিয়ে আমি চিন্তায় ছিলাম। তাকে তখন সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ মনে হচ্ছিল। সে আজও আমার সামনে সেই একই শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল। এখন সে প্রায় আমার দিকে তাকিয়ে থাকে। সে মাথা নিচু করে নম্রভাবে কথা বলছিল এবং আমাকে খাবার দিয়ে আবার ঘরের কাজে মন দিল। রাত নামল, আর আমি সারারাত এপাশোপাশ করেই কাটালাম। সিদ্ধান্ত নিয়েছিলাম, এবার যদি সে আমার ঘরে আসে, তাহলে আমি প্রশ্ন করব, তার আসল উদ্দেশ্য জানতে চাইব। আমার মনে হচ্ছিল, রাতে আমি ঘুমিয়ে পড়লে সে ঘরে ঢুকে কেন আসে। কিছুক্ষণ পরই দরজার কাছে পায়ের শব্দ পেলাম। সঙ্গে সঙ্গে আমি ঘুমের ভান করে পড়ে রইলাম। কিছুক্ষণ পর দরজা খুলে সে ঘরে ঢুকল। তার এভাবে ঘরে আসা আমাকে অস্বস্তিতে ফেলে দিল। সত্যি বলতে আমি খারাপ চরিত্রের কেউ নই। তবে তাকে নিয়ে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছিলাম, তাই তার মনোযোগ পেতে চেষ্টা করছিলাম। কিন্তু কখনোই মনে করিনি সে আমার সম্মানহানি করবে বা আমার একাকিত্বের সুযোগ নেবে। আমি ঘরে একা ছিলাম, আর তাকে ধীরে ধীরে আমার বিছানার দিকে এগিয়ে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়লাম। স্বামীর উপর হতাশা কাজ করছিল, কিভাবে সে আমাকে একা এখানে রেখে অচেনা লোকের উপর এতটা বিশ্বাস করতে পারল। কাজের ছেলেটি আমার বিছানার কাছে এসে থেমে গেল। আমার বুকটা আতঙ্কে ধকধক করতে লাগল, কিন্তু তার পরবর্তী আচরণ আমাকে অবাক করল। সে হঠাৎ আমাকে এমনভাবে স্পর্শ করল যে আমি কিছুটা বিস্মিত হয়ে পড়লাম। এক মুহূর্ত স্থির হয়ে থাকলাম, কোনো কথা বললাম না, আর কিছুক্ষণের মধ্যেই সে চলে গেল। পরের দিন মনটা যেন অদ্ভুত এক অনুভূতিতে ভরেছিল, বারবার সেই ঘটনার কথা মনে পড়ছিল। কিছু সময় পর, যখন সে আমার কাছে খাবার নিয়ে এল, আমি নিজের ভাবনা গুছিয়ে নিলাম। তাকে দেখে আমার ভেতরে এক অজানা ভয় কাজ করল।
আমার প্রতিক্রিয়া দেখে সেও কিছুটা থমকে গেল। আমি তাড়াতাড়ি বললাম, আমার এখন খিদে নেই, তুমি খাবার রেখে যাও, আমি পরে খাব। এটা বলে আমি তাড়াতাড়ি নিজের ঘরে চলে এলাম। এখন আর আগের মতো স্বাভাবিক থাকতে পারছিলাম না। তার আচরণ বারবার মনে পড়ছিল। পরের রাতেও সে একইভাবে আমার ঘরে এলো এবং আমার বিছানার কাছে এগিয়ে এলো। আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম। যদিও মনে মনে তার সাথে প্রশ্ন করতে চাইছিলাম, কিন্তু আমার মধ্যে যেন সেই সাহসটা খুঁজে পাচ্ছিলাম না। প্রতিদিন একই ঘটনা ঘটতে থাকল, আর যখনই আমার স্বামী ফোন করত, আমি সব ঠিক আছে বলেই কাটিয়ে দিতাম। কিন্তু দিন দিন আমার অস্বস্তি বাড়তে লাগল। সে লুকিয়ে আসত আর আমার কাছে এসে চুপচাপ দাঁড়ায় থাকত এবং পরে চলে যেত। মনে হতো তার মধ্যে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে, যা আমি জানতাম না। এক রাতে সে আবার আমার ঘরে ঢুকল এবং সে চলে যাওয়ার পর আমি আস্তে করে উঠে তার পেছনে এগোলাম। লক্ষ্য করলাম সে বাড়ির বাইরে কোয়ার্টারে না গিয়ে গেটের দিকে এগোচ্ছে। এ দৃশ্য দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। রাতের এ সময় সে কোথায় যাচ্ছে? আমি সারা রাত অপেক্ষায় কাটালাম, কিন্তু সে আর ফিরল না। তার এসব অদ্ভুত আচরণে আমার ঘুম উড়ে গেল। অপেক্ষা করতে করতে ভোর ৫টা নাগাদ দেখলাম সে ঘরে ঢুকছে। তার পরনে থাকা কাপড়ে লাল দাগ দেখা যাচ্ছিল, যেন খুব ক্লান্ত ছিল। দ্রুত কোয়ার্টারের দিকে যেতে শুরু করল, আর আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, সে সারা রাত কোথায় ছিল। তার এই রহস্যময় আচরণ আমার মনে ভীতি ও সন্দেহের সৃষ্টি করল। সে তো আমার কাছে কেবল একজন তরুণ চাকর, কিন্তু তার এমন অদ্ভুত আচরণে তাকে নিয়ে আতঙ্কিত হচ্ছিলাম। আগে তার কাছাকাছি থেকে ভয় পেতাম না, কিন্তু এখন তার প্রতিদিনের এই রাতের কার্যকলাপ আমার মনে অস্বস্তি বাড়াচ্ছিল। রাতে আমার ঘরে এসে যাওয়ার পর সে কোথায় যেত এবং কেন ভোর ৫টা নাগাদ ফিরে আসত, এই সব কিছু ভাবতে গিয়ে আরও ভয় বাড়ছিল। আমার স্বামী প্রতিদিন কাজ থেকে ফিরলে খুবই ক্লান্ত থাকত এবং তার জামাকাপড়ও বেশ নোংরা হয়ে যেত। আমি ছোটবেলা থেকে খুবই যত্নে বড় হয়েছি, তাই এই ধরনের পরিস্থিতি দেখে ভীত হয়ে যেতাম। আমার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছিল, যার ফলে আমি প্রায় অসুস্থ হয়ে পড়ছিলাম। একদিন আমার স্বামী আমাকে ফোন করে আমার স্বাস্থ্যের খোঁজখবর নিল। কথা বলতে গিয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না এবং তাকে বললাম যে আমার একজন কাজের মহিলা প্রয়োজন। আমি এখানে একা পুরুষ কর্মচারীদের সাথে থাকতে আরাম বোধ করি না। আমার স্বামী আমাকে শান্ত করার চেষ্টা করল এবং বলল, তুমি এখনও বাইরের জগৎ সম্পর্কে ভালোভাবে জানো না। অনেক সময় এই ধরনের গৃহকর্মীরা বিশ্বস্ত না হয়ে চুরি করে বা সমস্যা সৃষ্টি করে। তাই আমি তোমার নিরাপত্তার ব্যাপারে চিন্তিত। কিন্তু আমি এই কর্মচারীকে পুরোপুরি বিশ্বাস করি। আমি শিগগিরই বাড়ি ফিরে আসব। তার এই কথাগুলো শুনে আমি অবাক হলাম। আমার মনে হচ্ছিল, কেন আমার স্বামী এই কর্মচারীর উপর এতটা বিশ্বাস করছে। তাকে বললাম, তুমি ঠিক বলেছ, সবাইকে বিশ্বাস করা যায় না। অনেক সময় মানুষ মুখোশ পরে আমাদের মতো সরল মানুষদের বোকা বানায়। এরপরে আমি নিজেও একটু আতঙ্কিত হয়ে পড়েছিলাম, এই ভেবে যে হয়তো এই কর্মচারী তেমন ভালো নাও হতে পারে যতটা আমার স্বামী তাকে মনে করছে। তবে আমার স্বামী আমাকে বলল, আমি তাকে চোখ বন্ধ করেই বিশ্বাস করি। এ বিষয়ে যদি কেউ আমাকে কিছু উল্টোপাল্টা বলে, তাও আমি বিশ্বাস করব না, কারণ আমি নিশ্চিত যে সে তোমার সাথে কিছু ভুল করতে পারে না। তাকে নিয়ে আমার পূর্ণ আস্থা আছে। আমার স্বামীর এই কথাগুলো শুনে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। মনে হলো হয়তো আমার স্বামী আমার কথাগুলো বিশ্বাস করবে না। সত্যিটা জানাতে চাইছিলাম, তবে সেদিন আর কথা বাড়ালাম না। কিন্তু একা একা চিন্তা করতে করতে আরও বিচলিত হয়ে পড়লাম। গৃহকর্মীর দৈনন্দিন কাজের রুটিন আগের মতোই চলছিল। রাতের বেলায় সে বাড়ির ভেতর ঘুরে বেড়ায়, যখন তখন বেরিয়ে যায়। তার এই আচরণে আমি আতঙ্কিত হয়ে পড়লাম। বারবার ইশারায় স্বামীকে জানাতে চেষ্টা করলাম, কিন্তু সে কিছু শুনতে চাইছিল না। একদিন আমি শেষমেশ স্বামীকে বলে বসলাম যে একজন স্বামীর উচিত তার স্ত্রীর কথায় বিশ্বাস রাখা। আমি জানি এই কর্মচারী আসলে যেমন দেখায় তেমন নয়, এবং সে মাঝে মাঝে বেশ অদ্ভুত আচরণ করে। আমার কথা শুনে স্বামী অবাক হয়ে বলল, কেন, সে এমন কি করে যা তোমাকে ভীত করে তুলছে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি কিছু বলার আগেই হঠাৎ সেই গৃহকর্মী চায়ের কাপ নিয়ে এসে আমার সামনে দাঁড়াল এবং আমাকে কঠিন চোখে তাকাল। আমি আতঙ্কে জমে গেলাম। কথার প্রসঙ্গ পাল্টে তাড়াতাড়ি ফোন রেখে দিলাম। সেই চাকর এসে বলল, আপনার স্বামীর সাথে অকারণে এ ধরনের কথা বলে তাকে চিন্তিত করবেন না। যদি আমার উপর আপনার কোনো সন্দেহ থাকে, সরাসরি আমাকে জিজ্ঞাসা করুন। আমি তো কখনো আপনার সাথে খারাপ কিছু করিনি এবং সব সময় খুব নম্রভাবেই কথা বলেছি।
আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে কোনো ক্ষতি করব না। তার কথাগুলো নম্র শোনালেও আমি বুঝতে পারছিলাম সে আসলে আমাকে সতর্ক করছে যেন আমি আমার স্বামীকে কিছু না বলি। আমি চুপ করে থাকলাম। তার দৃষ্টি নিজের থেকে সরাতে বললাম, না, তোমার উপর সন্দেহ নেই, তবে একাকিত্ব ও ভয় আমায় কাবু করে ফেলছে। আমি একা থাকতে পারছি না, তাই চাইছি যেন একজন মহিলা সহকারী আমার সাথে থাকে। সে আমাকে এক ধরনের ভাবলেশহীন চোখে কিছুক্ষণ দেখে নিয়ে বলল, আপনি চিন্তা করবেন না। এখন থেকে আপনার আর ভয় লাগবে না। আমি নীরবে মাথা নাড়লাম, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমার স্বামীকে সব বলতেই হবে। এরপর থেকে গৃহকর্মী যেন আমাকে নজরে রাখার কাজ শুরু করল। আগে কাজ শেষ করেই কোয়ার্টারে চলে যেত, কিন্তু এখন সে সারাদিন বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করত এবং প্রায়ই আমার ঘরের দিকে উকি দিত। তার এই অদ্ভুত আচরণে আমি ভয় পেতে শুরু করলাম, আমার মনের অবস্থা ক্রমেই খারাপ হয়ে উঠছিল। অসহায়ত্ব যেন চরমে পৌঁছে গিয়েছিল, না পারছিলাম আমার স্বামীকে কিছু বলতে, না পারছিলাম এই গৃহকর্মীর থেকে মুক্তি পেতে। আমার মনে হচ্ছিল সে যেন আমাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। ঠিক সেই সময় আমার স্বামী আমাকে জানালেন যে তিনি বাড়ি ফিরছেন। এই খবর শুনে আমার মুখে আনন্দের ছোঁয়া এলো। আমি অপেক্ষা করতে লাগলাম যেন সামনে বসে তাকে সব কিছু জানাতে পারি। কিছুদিন পর আমার স্বামী বাড়ি ফিরে এলেন। কাজের ছেলে আবার আগের রুটিনে ফিরে গেল, কাজ শেষ করেই বাইরে চলে যাচ্ছিল। আমি তখন স্বামীর সাথে একান্তে সময় কাটাচ্ছিলাম। আমার অবস্থা দেখে স্বামী অবাক হয়ে বললেন, তুমি এত দুর্বল হয়ে পড়েছ কেন? বাড়ির সব ব্যবস্থাই তো রয়েছে, আর এই গৃহকর্মীও তো বলেছে যে সে তোমার বেশ খেয়াল রেখেছে। আমি তার উপর বিশ্বাস করি, সে নিশ্চয়ই ঠিকমতো খেয়াল রেখেছে। তবে কি এমন কি ঘটেছে যা তোমাকে এমন দুর্বল করে দিয়েছে? তার কথা শুনে আমি চুপচাপ তাকিয়ে রইলাম। তখনও তিনি গৃহকর্মীকে একজন ভালো কর্মচারী হিসেবেই দেখছিলেন। আমি বললাম, আমার সমস্যার কারণ এই চাকর। আমি তার সাথে স্বস্তি পাচ্ছি না। আমি চেয়েছিলাম যেন কোনোভাবে আমার স্বামী তাকে দূরে রাখে। প্রতিদিন সে আমার ঘরে আসত, আর আমি চাইলেও কিছু করতে পারছিলাম না। আমি জানতাম সে বুঝে গেছে যে আমি তার উদ্দেশ্য সম্পর্কে সচেতন। আমার কথা শুনে স্বামী গভীরভাবে চিন্তায় পড়লেন এবং বললেন, আমাকে ক্ষমা করো। আমি জানতাম না যে সে এমন হতে পারে। অন্ধবিশ্বাস করেছিলাম। তার চোখে অবিশ্বাসের ছাপ ছিল, তবে আমি তাকে বোঝাতে সক্ষম হলাম যে এটাই সত্য। সে আমার স্বামীকে এতটাই মানসিক কষ্ট দিয়েছিল যে একদিন তার শরীর খারাপ হয়ে যায় এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়লাম, যদি স্বামীর কিছু হয়ে যেত, তবে আমি নিজে বাঁচতে পারতাম না। আমার স্বামীর জন্য চোখের পানি ফেলছিলাম, তখনই হঠাৎ সেই চাকর এসে বলল, আপনি কি এমন কিছু বলেছেন যা তার এ অবস্থার কারণ হয়েছে? আমি অবাক হয়ে বললাম, তিনি আমার স্বামী, আমি যখন ইচ্ছা তার সাথে কথা বলতে পারি। সে আমার কথা শুনে চলে গেল। 10 দিন পর আমার স্বামী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। আমি চুপচাপ ছিলাম এবং তাকে বললাম, আমি আসলে কোনো গোপনীয় কিছু বলিনি। বাড়িতে কিছুই ঘটেনি, শুধু চাইছি তুমি আমার পাশে থাকো। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি বললেন, তুমি এভাবে কথার প্রসঙ্গ বদলাচ্ছ কেন? আমি নিশ্চয়ই সেই গৃহকর্মীকে জিজ্ঞেস করব এবং তাকে বাড়ি থেকে বের করে দেব। আমি বিশ্বাস করতে পারছি না, এতদিন তাকে ভরসা করে এসেছি, অথচ সে আমাদের এমনভাবে ঠকিয়েছে। স্বামীর কথায় আমি অস্বস্তিতে পড়লাম। তিনি মানসিক চাপে ছিলেন এবং দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলেন গৃহকর্মীর সাথে কথা বলার। কিন্তু আমি ভীত ছিলাম, কারণ মনে হচ্ছিল, যদি আমার স্বামী গৃহকর্মীর সাথে কথা বলেন, তবে সে হয়তো তাকে আরও বিপদে ফেলবে। আমি ভেবেছিলাম আমার স্বামীকে গৃহকর্মীর কাছ থেকে বিপদে পড়তে দিই না। তাকে এ বিষয়ে বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু তিনি একবারও শুনলেন না। একদিন স্বামী আমাকে শপিংয়ে পাঠালেন, আর আমি চিন্তায় পড়ে গেলাম, এতক্ষণে তিনি হয়তো চাকরটির সাথে একাই কথা বলছেন। মনের অস্থিরতায় শপিং বাদ দিয়ে তৎক্ষণাৎ বাড়ি ফিরলাম। ঠিক যেমন ভাবছিলাম, স্বামীর ঘর থেকে তর্কাতর্কির আওয়াজ শোনা যাচ্ছিল। আমার স্বামী খুব রেগে গিয়ে গৃহকর্মীকে কিছু বলছিলেন। তার কথায় আমি হতবাক হয়ে গেলাম। আমার স্বামী বলছিলেন, আমি তো বলেছিলাম সেই তাবিজটা সতর্কতার সাথে আমার স্ত্রীর উপর থেকে সরিয়ে বাইরে গিয়ে মাটিতে পুঁতে রাখতে। আমি এটি সন্তান লাভের জন্য সংগ্রহ করেছি। আসলে সে অসুস্থ, আর তাই তাকে জানাতে চাইনি। গোপনে তোমাকে দিয়ে এই কাজটি করাতে চেয়েছিলাম, কিন্তু হয়তো সে কিছু সন্দেহ করেছে। এ কথা শুনে আমি কান্নাজড়িত অবস্থায় ঘরে ঢুকলাম। এতদিন ধরে স্বামী আমাকে বলেছিলেন যে তার নিজেরই শারীরিক অসুস্থতা আছে, তাই সন্তান হচ্ছে না।
কিন্তু আসল সত্যি ছিল অসুস্থ ছিলাম আমি। আমার অসুখ এমন যে চিকিৎসার পাশাপাশি বিশেষ পদ্ধতির দরকার। এজন্যই তিনি আমার অসুখের কথা গোপন রেখেছিলেন, যাতে আমি মানসিকভাবে ভেঙে না পড়ি। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতেন, আমার স্বামী কখনোই আমাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেননি। প্রতিদিন গৃহকর্মীটি সেই তাবিজটি আমার শরীরের উপর দিয়ে নিয়ে বাইরে ফেলে আসত, যেন আমার অসুস্থতা দূর হয়। এই সত্যি জেনে আমি লজ্জায় মাথা নিচু করে কাজের সেই ছেলের কাছে ক্ষমা চাইলাম। এরপর আমি ডাক্তারের পরামর্শে চিকিৎসা করালাম এবং কয়েক বছর পর আমার মা হওয়ার সুসংবাদ এল। এখন আমি ও আমার স্বামী আমাদের সেই বিশ্বস্ত কাজের লোক একসাথে সুখে-শান্তিতে জীবন কাটাচ্ছি। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।